আমি ব্যক্তিগতভাবে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা শারদোৎসব, এটাকে শুধুমাত্র আমি একটা ধর্মীয় উৎসব বলে মনে করি না। দুর্গা পুজো শারদ উৎসব, আপনি ঘুরিয়ে দুর্গোৎসবও বলতে পারেন। এটা ইউনেস্কো থেকে হয়নি, আপনি ইতিহাসবিদ হয়ে এটার একটা এমন ব্যাখ্যা করলেন যেখানে আপনার সুপ্ত ধারণাগুলো বিকশিত হয় আর কি, প্রস্ফুটিত হয়। দেখুন, উৎসব আমি মানি এটা সার্বজনীন, এটা ধর্মের বাধা টপকে, ধর্মের বেড়া টপকে অনেক দূর এগিয়ে যায়। কিন্তু আমাদের গতবার আমরা রাম মন্দির করেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় মাইনরিটি কম আসবে, কিন্তু দেখেছি না, তারা হাজারে হাজারে এসে জয়েন করেছেন। এটা সার্থকতা এই উৎসবে। মনে করছেন পুজোয় সরকারি নিয়ন্ত্রণ, আইনের শৃঙ্খলা, তাদের মধ্যে থেকে অধ্যাপক আজিজুল বিশ্বাস। বিষয় হচ্ছে একদম পুজো মানেই যে দুর্গাপুজোকে শুধু তো দুর্গাপুজোর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই গোটা প্রক্রিয়াটাকে আমরা শারদোৎসব বলে যদি ভাবি, তাহলে এর যথার্থ ব্যাখ্যা হয় বলে আমি মনে করি। বিষয় হচ্ছে যে পুজোকে যদি আমি ধরি, তাহলে সেটা অবশ্যই হিন্দু ধর্মকে ভিত্তি করে, বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়কে ভিত্তি করে এটা হচ্ছে। কিন্তু এর একটা সার্বজনীন রূপ যে আছে আমরা প্রত্যেকে স্বীকার করি। এবং সত্যি কথা বলতে কি, যে যখন সেটা সার্বজনীন হয়ে যায় এবং সেটা জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত কৃষ্টির মানুষ যখন এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়, তখন শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান বা পুজো হয়ে থাকে না, সেটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়। তখনই একটা সরকারের যে সরকারই থাকুক না কেন, যে দলেরই থাক না কেন, সেটাকে সুশৃঙ্খলভাবে সম্পাদনের যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু রয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা শারদোৎসব, এটাকে শুধুমাত্র আমি একটা ধর্মীয় উৎসব বলে মনে করি না। আমি এটাকে যদি এইভাবে দেখি, এটা একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, যার সঙ্গে সঙ্গে বাংলার অর্থনীতির একটা গভীর সম্পর্ক লুকিয়ে আছে। এবং এই প্রসঙ্গে আমি একটা রিপোর্টের কথা বলবো, খুব সাম্প্রতিককালের রিপোর্ট। 2019 সালে কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন এবং IIT খড়গপুরের একটা যৌথ ব্যবস্থাপনায় যে রিপোর্ট, সেইখানে কিন্তু বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতির যে একটা ম্যাপিং হয়, ম্যাপিং অফ দ্য ক্রিয়েটিভ ইকোনমি অ্যারাউন্ড দুর্গাপূজা, এই রিপোর্টে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, মানে তার একদম সংখ্যাতত্ত্বের হিসাবে 32,000 কোটি টাকার যে অর্থনীতি এই পুজোকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে। এবং তার বিভিন্ন দিকগুলো, মানে সাব আইটেমগুলোকে যদি আমি বলি এইভাবে, 2019 সালের রিপোর্ট, কিন্তু খুব বেশি দিনের নয়। ইনস্টলেশন, আর্ট অ্যান্ড ডেকোরেশন 860 কোটি টাকা, আইডল মেকিং 260 থেকে 280 কোটি টাকা, লাইটেনিং অ্যান্ড ইলুমিনেশন 205 কোটি টাকা, লিটারেচার অ্যান্ড পাবলিশিং ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 260 থেকে 70 কোটি টাকা, স্পন্সরশিপ 318 কোটি টাকা, রিটেল বিজনেস 2764 কোটি টাকা, ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট 53.2 কোটি টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 504 কোটি টাকা, ফুড অ্যান্ড বেভারেজ, যেটা পুজোর সঙ্গে এবং গোটা উৎসবের সঙ্গে দারুণভাবে মিলে যায়, সেটা হচ্ছে 2854 কোটি টাকা, এবং ক্রাফটস অ্যান্ড ডিজাইন 2.1। অর্থাৎ এই যে পরিসংখ্যান, এইখান থেকে আমাদের কারো বুঝতে লাগে না যে গফুর চাচার ওই খড়ের গাদা থেকে যে খড়ের জায়গাটা আসে, সেইখান থেকে শুরু করে একদম নিষিদ্ধ পল্লীর মাটি পর্যন্ত এই বাঙালি সমাজের প্রত্যেকটা মানুষের রুজি রোজগারের সঙ্গে এই শারদোৎসবের যে মাহাত্ম্য, অর্থনৈতিক মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। 2021 সালে ইউনেস্কো বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবকে ইন্টানজিবল কালচারাল হেরিটেজ হিসাবে যখন ঘোষণা করেছে, তখন কিন্তু সংবিধানের 51A ধারায় প্রত্যেকটা নাগরিকের এটাকে যখন প্রমোট করা, এটাকে রক্ষা করার দায়বদ্ধতা রয়েছে, সরকারেরও সমানভাবে একটা দায়িত্ব রয়েছে এটাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য। যদি প্রয়োজনে প্রশাসনিক কড়াকড়ি করতে হয়, সেটা কিন্তু করতেই হবে। এবং আজ নয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শুধু কলকাতা নয়, গোটা বাংলা জুড়েই প্রশাসনিক কড়াকড়ি, যেটা ডিসিপ্লিন রক্ষার জন্য, যেখানে জননিরাপত্তা রক্ষার ব্যাপারটা রয়েছে, যেখানে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ,
বিপর্যয় ব্যবস্থাপনা এবং অপরাধমূলক যে কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থেকে যায় সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের দায়বদ্ধতা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছে। সুতরাং এই ব্যাপারে প্রশাসনকে অবশ্যই কড়াকড়ির জায়গায় থাকতেই হবে বলে আমি মনে করি। বেশ, এদিক থেকে কেউ ইন্টারজেক্ট করবেন 1 মিনিটের জন্য? আমি আপনাকে দুটো কথা বলি। দুর্গা পুজো শারদ উৎসব, আপনি ঘুরিয়ে দুর্গোৎসবও বলতে পারেন, এটা ইউনেস্কো থেকে হয়নি। আপনি ইতিহাসবিদ হয়ে এটার একটা এমন ব্যাখ্যা করলেন যেখানে আপনার সুপ্ত ধারণাগুলো বিকশিত হয় আর কি, প্রস্ফুটিত হয়। দেখুন, উৎসব আমি মানি এটা সার্বজনীন, এটা ধর্মের বাধা টপকে, ধর্মের বেড়া টপকে অনেক দূর এগিয়ে যায়। কিন্তু আমাদের গতবার আমরা রাম মন্দির করেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় মাইনরিটি কম আসবে, কিন্তু দেখেছি না, তারা হাজারে হাজারে এসে জয়েন করেছেন। এটা সার্থকতা এই উৎসবে। প্রশাসনিক কড়াকড়ি আর প্রশাসনিক সহযোগিতার মধ্যে তফাৎ আছে। আপনি বলছেন প্রশাসনিক কড়াকড়ি চাই, প্রশাসনিক কড়াকড়ি মানে কি? সন্তোষ মিত্র স্কোয়ার যেহেতু পয়সা নেয় না, মমতাদিকে নিমন্ত্রণ পাঠায় না, বা অন্য দলের লোকেদের নিমন্ত্রণ পাঠায়, সেই জন্য তাকে বারবার বন্ধ করে দেওয়া। আচ্ছা, প্রশাসনিক কড়াকড়ি মানে কি? একটা দুর্গা ঠাকুর 120 ফুট গ্রামাঞ্চলে, শহরে নয় যে ভেঙে গিয়ে কারোর বাড়ির ওপর পড়ে যাবে, ছোট রাস্তা, ট্রাম লাইন, এরম ব্যাপার না। একটা গ্রামাঞ্চলে বিস্তীর্ণ এলাকা, ফাঁকা জায়গার মধ্যে একটা 120 ফুটের দুর্গা ঠাকুর হয়েছে, সেই দুর্গা ঠাকুরটাকে বন্ধ করে দিতে হবে। আপনি নিজে একজন আয়োজক, আপনার পুজো ম্যান্ডেলকে কেন্দ্র করে যে বিশাল জনসমুদ্র তৈরি হয়, তাকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক দায়বদ্ধতার জায়গাটা নিশ্চিত করা অবশ্যই দায়বদ্ধতা, উচিত কি নয়? কড়াকড়ি আর আপনি কি দায়বদ্ধতা এক বলেন? নয়। বেশ।